Fine, I think we're live now. So, hello everyone. Assalamu alaikum. This is Mimran Mustafa. I welcome you all to our another class on C programming and hopefully তোমাদের মধ্যে অনেকে জানো যারা ক্লাসগুলো করছো দেখছো আমরা সি প্রোগ্রামিং এর বেশ অনেকগুলো ক্লাস নিয়েছি শুরু থেকে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে আমাদের অ্যালগোরিদম ফ্লোচার্ট দেন আমাদের এই বেসিক সি এর ভেতরে যেই ভ্যারিয়েবল কনস্ট্যান্ট দেন আমাদের বিভিন্ন ধরনের যেই সাইজগুলো আছে ডেটা টাইপস এবং কনস্ট্যান্ট এবং তার পাশাপাশি লাস্ট ক্লাসে আমরা অপারেটর দেখেছিলাম এই জিনিসগুলো আমরা দেখেছি এবং তোমাদের মধ্যেও হয়তো তোমরা অনেকে বাসায় দেখে ফেলেছো আমরা বেশি লেন্দি করব না আবার একদম শর্টও করব না আমরা চাই এই প্রত্যেকটা জিনিস যেন তোমরা A to Z একদম ভালো করে শিখতে পারো স্পেশালি আমি এটা চাই এবং আমাদের কোর্সটা এটার জন্য ডিজাইন করা হয়েছিল যে আমাদের কোর্সটা একটু স্পেশাল হবে যেখানে আমরা সব কিছু হাতে হাতে কলমে দেখায় দেওয়ার চেষ্টা করব অ্যান্ড তোমরা খুব ভালোভাবে শেষ করবে আর কি। হ্যাঁ, এটা ছিল আমাদের উদ্দেশ্য। সো ওইটার উপর বেস করে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ আজকে আমি স্ক্রিন শেয়ার করে তোমাদের সামনে আছি। আজকে আমরা একটু হ্যান্ডস অন প্র্যাকটিস করব। হ্যাঁ, কিভাবে হাতে কলমে প্র্যাকটিস করা যায় এই জিনিসগুলো দেখব এবং তোমাদের অলরেডি গত ক্লাসে আমার যেটা দেখানোর কথা ছিল আমি রেকর্ড করতে চাইছিলাম বাট ওইটা আমরা আজকে দেখাই দিব। সেটা হচ্ছে আমাদের এই সি প্রোগ্রামিংয়ের মধ্যে যে ডেটা টাইপসগুলো আছে বেসিক যে ডেটা টাইপস তোমাদের দেখাইছিলাম চারটা ডেটা টাইপস ক্যারেক্টার ইন্টিজার ফ্লোটিং পয়েন্ট এবং ডাবল এই চারটা ডেটা টাইপস কীভাবে কাজ করে এবং এই চারটা ডেটা টাইপসের এক্সাম্পল কি হতে পারে। ঠিক আছে, সো আই থিঙ্ক দেরি না করে আমাদের কোডে চলে যাওয়া উচিত। আমি যেটা করব আমি হচ্ছে আমাদের এই ফোল্ডারে যাব। এই ফোল্ডারে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা আছে। এই ফোল্ডারের মধ্যে যে কোডগুলো আমরা করেছি সেই কোডগুলো তোমরা দেখতে পাবা, চাইলে দেখতে পারো। ঠিক আছে, সো আমি যদি একটা সাবলাইম টেক্সট দিয়ে ওপেন করি দেখতে পাচ্ছি যেখানে ডেমো একটা সি প্রোগ্রাম আছে। সো আজকে আমরা নতুন একটা সি প্রোগ্রাম তৈরি করব এবং সেই নতুন সি প্রোগ্রাম তৈরি করে সেখান থেকে আমরা এই অপারেটর বলো এবং আমাদের যেই ডেটা টাইপসগুলো বলো এগুলো শিখাই দেবো। তো চলো আমি এখানে যেটা করি সেটা হচ্ছে এখানে আমি আমার টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করলাম এবং টার্মিনাল ওপেন করে আমি এলএস দিয়ে যেটা করব বা এলএস দিলে যেটা হবে জুম করে দিই। হ্যাঁ, লেখা হয়তো হোপফুলি দেখতে পাচ্ছ। আরেকটু বড় করো, আরেকটু বড় করতে পারবো চাইলে। আমি যদি এলএস এই কমান্ডটা দিই লিস্ট, এটা দিলে আমার এই প্রোগ্রামে বা এই ফোল্ডারে কি কি জিনিসপত্র আছে সেই সবগুলো একটা লিস্ট তৈরি করে দেয়। ঠিক আছে, তো আমি যেটা করি সেটা হচ্ছে টাচ টাচ আজকে আমরা কি করব, আমরা ধরো ডেটা টাইপ ডট সি নামে একটা ফাইল, একটা সি ফাইল তৈরি করি। টাচ দিয়ে যে কোনো কমান্ড লিখলে এই ফাইলটা তৈরি হয়ে যায়। যেমন দেখতেছো ডেটা টাইপ ডট সি নামে কোনো ফাইল কিন্তু আমার এই ফোল্ডারে ছিল না। দেখো ডেমো ডট সি, সি স্ট্রাকচার, ইনস্ট্রাকশন, সি প্রোগ্রাম এগুলো ছিল, এই ফাইলগুলো ছিল। বাট আমি চাচ্ছি ডেটা টাইপস ডট সি নামে একটা ফাইল তৈরি করতে। তো আমি যেটা করব টাচ ডেটা টাইপস ডট সি লিখলে আমার কম্পিউটারে এই ফাইলটা তৈরি হয়ে যাবে। আদৌ তৈরি হয়েছে কিনা চেক করি। এই দেখো ডেটা টাইপস ডট সি, দেখছো এই ফাইলটি কিন্তু তৈরি হয়ে গেছে আমার এখানে। তোমরা চাইলে ম্যানুয়ালিও তৈরি করতে পারো। যে ভাইয়া আমি কি করব, আপনি সাবলাইম টেক্সট ওপেন করেন, সাবলাইম টেক্সট এই অ্যাপটা ওপেন করেন। অ্যাপটা ওপেন করার পর আপনি এখানে একটা কোড লেখেন, একটা বেসিক কোড লেখেন যে ইনক্লুড stdio ডট এইচ। তারপর আর কি কোড লেখা যেতে পারে, ডিরেক্ট আমি ইন্টিজার মেইনে চলে যাই। মেইন আমি এখানে একটা প্রিন্ট করে দিই ভ্যালু বা প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তারপর একটা সেমিকোলন দিলাম এবং রিটার্ন 0 দিয়ে দিলাম, সেমিকোলন দিলাম, শেষ। এটা হচ্ছে আমাদের একটা বেসিক সি প্রোগ্রাম এবং এটা কন্ট্রোল এস সেভ করি। সেভ করলে এখন আমাকে বলতেছে কি নাম দিয়ে সেভ করবো। তো তুমি যখন এটা সেভ করবা একটা ফাইল লিখলা, এখন তুমি এটা যে নাম ইচ্ছা সেই নাম দিয়ে সেভ করতে পারো। আমরা ডেটা টাইপস ডট সি নামে একটা ফাইল তৈরি করছি আর এখানে তাহলে যেটা করি সেটা হচ্ছে অপারেটর ডট সি নামে একটা
ফাইল তৈরি করি, যেখানে আমরা অপারেটর কি কি আছে, কিভাবে কাজ করে সেগুলো দেখাবো। তুমি অপারেটর ডট সি নামে একটা ফাইল সেভ করে ফেললাম। তাহলে এই ফাইলটা আমাদের অপারেটর ডট সি নামে তৈরি হয়ে গেল। আমি এখানে আরেকটা ফাইল ওপেন করতে পারি, যেটা আমরা মাত্র তৈরি করছি, এই যে ডেটা, এটা ওপেন করে ফেললাম। তো দুইটা, ঠিক আছে, একটা ডেটা টাইপ ডট সি, একটা হচ্ছে অপারেটর ডট সি। এই দুইটা ফাইল আমি তৈরি করলাম। এখন আমি একটু একটু করে কোড করে দেখাবো তোমাদের, ঠিক আছে। আমি ডেটা টাইপসের মধ্যে আমাদের বেসিক সি প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে ফেলি, এবং ধরো ডেটা টাইপস ডট সি এর মধ্যে কি করছি, আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। এখন এটা তো আমাদের কম্পাইল করতে হবে, প্রোগ্রাম রান করতে হলে কম্পাইল করা লাগে। তো কম্পাইলের নিয়মটা মনে আছে? তুমি যদি কোড ব্লকসে কোড করো, ডিরেক্ট বিল্ড অ্যান্ড রান দিলেই কম্পাইল এবং রান হয়ে যাবে। বাট আমি যেহেতু আমার ম্যাকে আছি, আমার যেটা করতে হবে, আমার এই ফোল্ডারে যেতে হবে। এই ফোল্ডারে গিয়ে আমি আবার আমার যেই ছিল, টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করে আমি যেটা লিখবো জিসিসি হচ্ছে একটা কম্পাইলার যেটা সি কোডকে কম্পাইল করে। জিসিসি লিখে আমি কোনটাকে কম্পাইল করতে চাই সেই ফাইলটার নাম দেবো। আমি চাই ডেটা টাইপস ডট সি এই ফাইলটাকে কম্পাইল করতে, এবং এটার আমি নাম দিতে চাই যে ডেটা টাইপ, ঠিক আছে। সো আমি জিসিসি লিখলাম। জিসিসি মানে হচ্ছে আমি কোন কম্পাইলারটা ইউজ করতে চাচ্ছি, ডেটা টাইপস ডট সি মানে কাকে আমি কম্পাইল করতে চাচ্ছি, আর ড্যাশ ও দিলে যেটা হবে যে এই আউটপুটে যে ফাইলটা তৈরি করতে চাচ্ছ তুমি, কম্পাইল করে তো একটা ফাইল সে দিবে যেটা তুমি রান করতে পারবা। ওই ফাইলটা কোনটা হবে, ওই ফাইলের নাম কি হবে? ড্যাশ ও মানে হচ্ছে আউটপুট ফাইলের নামটা কি হবে। আউটপুট ফাইলের নামটা হবে, আমি দিছি ডেটা টাইপ। সো ডেটা টাইপ ডট সি মানে একটা সি ফাইল, এটাকে কম্পাইল করলে যে ফাইলটা তৈরি হবে সেটা হচ্ছে ডেটা টাইপ। এন্টার দিয়ে দেখি কি হয়। এন্টার দিলাম, আমার কম্পাইল হয়ে গেছে। এখন যদি আমাকে এলএস দিয়ে দেখি যে আসলে আমার ডেটা টাইপ ডট সি নামে বা ডেটা টাইপ নামে কোনো ফাইল তৈরি হয়েছে কিনা, দেখো এই যে প্রথমত ডেটা টাইপ ডট সি নামে একটা ফাইল আছে, কারণ আমি এটা আগে তৈরি করছি। আর শুধু ডেটা টাইপ নামে একটা ফাইল আছে, দেখছো, যেটা আমরা মাত্র লিখলাম। তাহলে এই ফাইলটা আমি রান করি। আমি কি করবো, এই যে ডট স্ল্যাশ দিলে কি হয়, ডট স্ল্যাশ দিয়ে তুমি যে ফাইলটা লিখবে সেই ফাইলটা রান হবে। আমি কোন ফাইলটা রান করতে চাই, ডেটা টাইপ শুধু। এন্টার দিই, এ দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, দেখছো, হ্যালো ওয়ার্ল্ড। হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ, রাইট? সো আমার এখানে হচ্ছে কোড, এখানে তোমরা কোড দেখতে পাচ্ছ, এই পাশে ডান পাশে, আর এই পাশে হচ্ছে আমাদের দিকে নিয়ে আসি। আর এখানে হচ্ছে আমাদের কোডটা রান করে কি আসছে সেটা হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখন আমরা যেটা করবো আস্তে আস্তে ডেটা টাইপ, ঠিক আছে। আমি এখানে লিখি যে আমরা হ্যালো ওয়ার্ল্ড না লিখে আমরা লিখবো যে উই আর লার্নিং ডেটা টাইপস টুডে, ঠিক আছে। এবং এটা সেভ করি। এটা সেভ করার পর আমি যে এখানে এসে আবার কম্পাইল করতে হবে। আমি কিন্তু এখানে ডেটা টাইপ ডট সিতে এডিট করছি, এডিট করে তুমি কিন্তু এখানে ডিরেক্টলি আবার ডেটা টাইপ যদি রান করো তাহলে ওই হ্যালো ওয়ার্ল্ডই দেখাবে, কারণ ডেটা টাইপ তো কি হয়েছে, ডেটা টাইপ ডট সি কে কম্পাইল করার পর তৈরি হয়েছে। সো তুমি যখন এডিট করছো কোথায়, ডেটা টাইপ ডট সি ফাইলে এডিট করছো। সি ফাইলটা এডিট করে সেটাকে তো কম্পাইল করো নাই, তাহলে তোমাকে কি করতে হবে, ওই ফাইলটা আবার কম্পাইল করতে হবে। এই যে জিসিসি ডেটা টাইপ ডট সি, এখন তুমি যে নাম ইচ্ছা সেই নাম দাও। কম্পাইল করলাম, এখন আমি জাস্ট ডেটা টাইপ দিয়ে রান করি। এখন দেখবো এই যে উই আর লার্নিং ডেটা টাইপস টুডে, দেখছো, এখন আবার এই কথাটা শো করছে। সো হোপফুলি বুঝতে পারতেছো, ঠিক আছে, আমরা কি করতে চাচ্ছি। আচ্ছা, কি করা যায়, আমরা যেটা বলছিলাম, আমরা হচ্ছে ডেটা টাইপ শিখবো। ডেটা টাইপসের মধ্যে 4 ধরনের ডেটা টাইপস আছে, আমি এখানে কমেন্ট করে তোমাদের দেখাই দিই। তো ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্ট করে না, মনে আছে না? তো আমি স্টার দিয়ে স্ল্যাশ দিয়ে স্টার দিলে, তারপর স্টার দিয়ে স্ল্যাশ দিলে এর মাঝখানে আমি যা ইচ্ছা তা লিখতে পারবো কমেন্ট আকারে, ঠিক আছে, মাল্টি লাইন কমেন্ট। তো আমি যেটা করতেছি, আমরা কি শিখতেছিলাম, ডেটা টাইপস। সো ডেটা টাইপসের মধ্যে আমরা বলছি আমাদের মেইন যে ডেটা টাইপস আছে,
4টা, রাইট? এক নম্বর হচ্ছে আমাদের ইন্টিজার, 2 নম্বর হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বার, 3 নম্বরে হচ্ছে আমাদের ক্যারেক্টার, অ্যান্ড 4 নম্বর হচ্ছে আমাদের ডাবল। ঠিক আছে, ইন্টিজারকে রিপ্রেজেন্ট করার জন্য তোমরা জানো আমরা ইন্টিজারের জন্য কিভাবে ডিক্লেয়ার করি ভ্যারিয়েবল, int a বা b বা c এরকম। ফ্লোটিং পয়েন্টের জন্য আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি কিভাবে, ফ্লোটিং পয়েন্টের জন্য আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ফ্লোট abc, যেটা ইচ্ছা d, e, f এভাবে। তারপর ক্যারেক্টারের জন্য আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি কিভাবে, char, তারপর যে কোনো একটা নাম gh, হ্যাঁ g, h। ডাবলের জন্য আমরা ডিক্লেয়ার করি কিভাবে, ভ্যারিয়েবল জাস্ট double ডাবল দিয়ে যে কোনো একটা নাম i, j, ঠিক আছে, k। এইভাবে আমরা যেই ডেটা টাইপসগুলো আছে সেই ডেটা টাইপসের কারেসপন্ডিং ভ্যারিয়েবলগুলো ডিফাইন করতে পারি। এখন শুধু ভ্যারিয়েবল ডিফাইন করলে তো হবে না, আবার আমাদের কিন্তু মনে আছে যে সাইজ ছিল, ডেটা টাইপসের মধ্যে আমাদের সাইজ ছিল, মনে আছে? তাহলে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে নেম অফ দ্য ডেটা টাইপস, এখানে আমরা যেটা করছি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। আমরা আগে যেটা করতে পারি মাঝখানে আমরা হয়তো সাইজ নামে একটা জায়গা রাখতে পারি যেখানে আমরা সাইজকে স্টোর করব, কোনটার সাইজ কত সেটা স্টোর করব। মনে আছে না তোমাদের? মনে থাকার কথা, ঠিক আছে, মনে থাকার কথা। সাইজ, কোন ভ্যারিয়েবলের সাইজ কত মনে আছে? ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের সাইজ কত ছিল? 2 বাইট ছিল, মনে আছে না? 2 বাইট ছিল অ্যাজ ফার এজ আই নো, রিমেম্বার। তারপর আমাদের ফ্লোটিং পয়েন্টে কত ছিল? ফ্লোটিং পয়েন্ট, আচ্ছা ইন্টিজারে 2ও হয় 4ও হয়, ইন্টিজারে 2ও হয় 4ও হয়। তারপর আমাদের ফ্লোটিং পয়েন্টে কত ছিল? ফ্লোটিং পয়েন্টে ছিল 4 বাইট। তারপর আমাদের ক্যারেক্টার কত ছিল? ক্যারেক্টার ছিল 1 বাইট ডেটা। অ্যান্ড এরপর আমাদের ডাবল টাইপের সাইজ কত ছিল মনে আছে? ডাবল টাইপের ভ্যারিয়েবলের সাইজ ছিল 8 বাইট। সো এটা ছিল আমাদের মেইন ডেটা টাইপসগুলোর নাম, তারপর ছিল সাইজ, তারপর ছিল ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করব সেটা। আর কি আছে? আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে রেঞ্জ। আমরা বলছিলাম মনে আছে, রেঞ্জ নামে একটা জিনিস ছিল, যে প্রত্যেকটা ভ্যারিয়েবলের সাইজ তো বলে দিছো 2 বাইট, 4 বাইট, 1 বাইট, 8 বাইট, এগুলো কিন্তু রেঞ্জ আছে। যেমন ফর এক্সাম্পল আমি যদি তোমাদের দেখাই যে ইন্টিজার একটা ভ্যারিয়েবল নেই, ইন্টিজার এ, এবং সেটার ভিতরে আমি যদি 10 রাখি এবং এটা যদি প্রিন্ট করে দিই আমি, প্রিন্ট এফ, ডাবল কোটেশনের ভিতরে যেটা লিখবো সেটাই প্রিন্ট হবে। তো প্রিন্ট লিখবো যে এ ইজ, এর ভ্যালু হচ্ছে কত। এখন এর মধ্যে কি 10 আছে না? এটা কোথায় আছে? এর ভেতরে আছে না? তো এ কি একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল না? এবং ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের মধ্যে আসলে কি সংখ্যা আছে? দশমিক সংখ্যা আছে না? এই সংখ্যাটা প্রকাশ করার জন্য তোমাকে কি করতে হবে? পার্সেন্ট ডি দিতে হবে। পার্সেন্ট ডি মানে কি? পার্সেন্ট ডি মানে হচ্ছে এর ভেতর কত আছে, সংখ্যাটা কত আছে, সংখ্যাটা কত, একটা ডেসিমাল পয়েন্ট, একটা ডেসিমাল নাম্বার। সংখ্যাটা কি টাইপের? একটা ডেসিমাল টাইপের নাম্বার, কোথায় আছে এটা বলে দিতে হবে। এখন তুমি তো হাজার হাজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছো, তো এই যেটা প্রিন্ট করতে চাচ্ছ যেই দশমিক সংখ্যাটা, সেই সংখ্যাটা কোথায় আছে, কোন সংখ্যাটা প্রিন্ট করতে চাচ্ছ? তাহলে ডাবল কোটেশনের পর কমা দিয়ে ওই সংখ্যাটা, ওই ভাষার নাম লিখে দিতে হবে এ, তাহলে প্রিন্ট হবে। তো আমরা দেখি যে আমাদের আসলেও প্রিন্ট হয় কিনা। ঠিক আছে, আমরা আবার এটাকে সেভ করি, ফাইলটাকে সেভ করলাম। ফাইলটাকে সেভ করে এখানে গিয়ে আমরা আবার এটাকে ক্লিয়ার করে দিই, আমরা আগে লিস্ট করে দেখি কি কি ফাইল আছে। আমরা আবার এটাকে জিসিসি করি, এই ফাইলটাকে আবার কম্পাইল করি। এই ফাইলের নাম ছিল ডেটা টাইপস ডট সি, আর আমি এটাকে আউটপুটে যে ফাইল নাম লিখবো সেটা হচ্ছে ডেটা টাইপই থাকবে। ঠিক আছে, ডেটা টাইপ নামে ফাইলটা থাকবে। কম্পাইল হয়ে গেছে, এবার আমি রান করব ডেটা টাইপ। দেখছো কি আসছে? উই আর লার্নিং ডেটা টাইপস টুডে। এরপর আসছে
এ ইজ 10। এখন তুমি যখন প্রিন্ট করছিলে তখন কি তুমি 2 লাইনে প্রিন্ট করছো? তুমি 2 লাইনে প্রিন্ট করছো, এখানে একবার প্রিন্টএফ লিখছো, আবার তুমি আইসা এই যে এখানে 19 নাম্বার লাইনে প্রিন্টএফ লিখছো, কিন্তু দেখো তো তোমার কোডের আউটপুটে কি এক লাইনে প্রিন্ট হয়ে গেছে না? এটা কি ঠিক হয়েছে? এটাকে তুমি চাও? না, আমি এটা চাই না। আমি চাই প্রথম লাইনে উই আর লার্নিং ডেটা টাইপস থাকুক, পরের লাইনে এসে প্রিন্টএফ প্রিন্ট হোক। তো আমি যেটা করব, আমি এই প্রিন্টএফ এর ভেতরে যে লেখাটা আছে শুরু হবে, লেখাটা শুরু হওয়ার আগে আমি এই যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন দিয়ে দিব। এটা কি হবে মনে আছে? ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন এর একটা মান আছে স্পেশাল, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ক্যারেক্টার কনস্ট্যান্ট বা এসকেপ সিকোয়েন্স বলা হয়, এটা মানে নতুন লাইন। তাহলে এবার আমি এটা আবার সেভ করি, সেভ করে আমি এখানে আবার ফাইলটা কম্পাইল করি, কম্পাইল করে আমি ফাইলটা আবার রান করি। এইবার দেখো কি আসছে, দেখছো? উই আর লার্নিং ডেটা টাইপস টুডে অ্যান্ড এই যে এ ইজ 10 নতুন লাইনে আসছে। নতুন লাইনে আসার কারণ বুঝতে পারছো? কারণ আমরা এখানে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ এন দিছি। এখন এখানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন না দিয়ে তুমি কিন্তু এই যে উই আর লার্নিং ডেটা টাইপস টুডে, এখানেও তুমি একটা ফরওয়ার্ড স্ল্যাশ মানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এখানে তুমি ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন দিতে পারত, একই হইতো কাজ। এবং আমি সেভ করি, সেভ করে দিলাম, এখানে এসে আবার কোডটাকে আবার কম্পাইল করে আবার রান করি, দেখো দেখছো সেমই আসছে আউটপুট। সোজা কথা, পার্সেন্ট ব্যাকস্ল্যাশ এন দিলে যেটা হয় নতুন লাইনে চলে যায়। ব্যাকস্ল্যাশ এন দিলে কি হয়? ডেটা টাইপস আমরা এখানে কনস্ট্যান্ট দেখতেছিলাম, কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মধ্যে আবার দুই ধরনের প্রকারভেদ আছে, একটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমাদের ইন্টিজার কনস্ট্যান্ট, আর আরেক ধরনের কনস্ট্যান্ট ছিল আমাদের ক্যারেক্টার কনস্ট্যান্ট। ঠিক না? দুই ধরনের কনস্ট্যান্ট ছিল। ক্যারেক্টার কনস্ট্যান্টের মধ্যে ছিল আমাদের ওই যে ফ্লোটিং পয়েন্ট, রাইট, বা এসকেপ সিকোয়েন্স। এবং এসকেপ সিকোয়েন্সটা হচ্ছে কোনগুলো? ওই যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন, তারপর ব্যাকওয়ার্ড স্ল্যাশ টি, তারপর ব্যাকওয়ার্ড স্ল্যাশ এ, এই টাইপের যেই এসকেপ সিকোয়েন্সগুলো আছে এগুলোর প্রত্যেকটা এক একটা অর্থ আছে। সো আমি যদি একটু দেখাই, যেমন ধর আমি এখানে এর আগে একটা টি দিয়ে দিই, দেখি কি আসে। টি মানে কি মনে আছে? টি মানে হচ্ছে একটা ট্যাব, এক লাইন মানে 4টা স্পেস দিয়ে খালি। তারপর এ ইজ পার্সেন্ট ডি দিয়ে আমি যেটা করি, এখানে আমি এর পরে হচ্ছে আবার একটা স্ল্যাশ টি দিই, এটার পরে আমি আরেকটা স্ল্যাশ টি দিই এবং সেভ করি। সেভ করে আমি আবার কম্পাইল করি, আবার রান করি, এবার দেখো কি আসে, দেখছো? উই আর লার্নিং ডেটা টাইপস টুডে, এখানে যেটা প্রিন্ট হয়েছে এই লাইনটা প্রিন্ট হয়েছে। প্রিন্ট হওয়ার পর ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন দিয়ে কি হয়েছে, নতুন লাইনে চলে গেছে। নতুন লাইনে চলে গিয়ে প্রথমে আমি একটা স্ল্যাশ টি দিছি, মানে ট্যাব, এই যে অনেকগুলো গ্যাপ দিছি। তারপর এ প্রিন্ট করে আমি আবার একটা স্ল্যাশ টি দিছি, আবার একটা গ্যাপ আসছে, ট্যাব আসছে। তারপর আমি ইজ লিখে আবার একটা পার্সেন্ট মানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ টি দিছি, আরেকটা এখানে গ্যাপ আসছে। এইভাবে তুমি এসকেপ সিকোয়েন্স কনস্ট্যান্টগুলো চাইলে ইউজ করতে পারো। ঠিক আছে, কুল। আমি একটু দেখবো যে আমাকে কি ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। একটু দেখবো যে হ্যাঁ, ওয়াহিদা তাসনিম ইসা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যারা পরে দেখতেছো তারাও অ্যাটলিস্ট দেখে রাখো, হ্যাঁ, বা পরে রেকর্ডের ক্লাস হলেও দেখে রাখো, কোনো কিছু না বুঝলে আমাকে বললো। ফাইন, মনে হয় মোটামুটি সবাই সবকিছু বুঝতেছে, না বুঝলে তো বলতোই। আর কি আর কি আর কি আছে? এই তো, হ্যাঁ, ডেটা টাইপস, ইন্টিজার ডেটা টাইপস হয়ে গেছে, ফাইন। এবার আমি একটা ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপস লিখি। আরেকটা কাজ যেটা করতে পারি, আমি ইন্টিজার বি নামে একটা ভ্যারিয়েবল নেই, সেই বি ভ্যারিয়েবলের মধ্যে আমি আরেকটা সংখ্যা রাখি। দেখো কত রাখবো, ধরো আমি 5,000 বা 50,000 একটা ভ্যালু রাখি। কত রাখলাম এখানে? 50 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 5 লাখ একটা ভ্যালু রেখে দিলাম। এবং আমি যদি এটা প্রিন্ট করতে চাই, প্রিন্ট এফ ডাবল কোটেশনের ভিতর
লিখে যদি একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে নিই, টি, একটা ট্যাব দিয়ে নিলাম, তারপর বি, তারপর আরেকবার স্ল্যাশ ইজ, বি এর ভ্যালুকে প্রিন্ট করতে চাচ্ছি %d, এবং কার ভ্যালু প্রিন্ট হবে, আমি চাই বি এর ভ্যালু প্রিন্ট হোক। এবং এখন যদি সেভ করে আবার কম্পাইল করে আবার রান করি, দেখো কত আসে। বি ইজ 50,000 আসছে। 50,000 না, এটা কত আসলে, এটা হচ্ছে তোমার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ ফাইন, অনেক বড় একটা ভ্যালু, সেটা কিন্তু আমরা প্রিন্ট করতে পারছি। এইভাবে তুমি ইন্টিজারের মধ্যে চাইলে এই ভ্যালুগুলো প্রিন্ট করতে পারবা। কিন্তু এই ইন্টিজারের মধ্যে প্রিন্ট করতে পারলেও তাদের কিন্তু একটা লিমিট আছে, যেমন তুমি এখানে 50,000, আরো বড় একটা সংখ্যা দিই, ধরো কত দিব, 99999, এরকম একটা বড় সংখ্যা দিলাম, এবং এরপর যদি আমি সেভ করে দেখি, আচ্ছা তাও প্রিন্ট হয়েছে, আচ্ছা 20 তাও প্রিন্ট হয়েছে। এখানে একটা কারণ আছে, নিউ লাইনে গিয়ে তারপর প্রিন্ট করি, তাহলে সুবিধা হবে বেশি। আচ্ছা এই যে 20,99999। এখন বলতে পারো ভাই আপনি তো বলছেন ইন্টিজার হচ্ছে 2 বাইট বা 4 বাইটও হতে পারে। তো এখন 2 বাইট হলে, তোমরা তো বইয়ে দেখছো যে 2 বাইট হলে কিন্তু আমাদের কতটুকু জায়গা দখল করে। আমি বইটা আবার বের করি, এখান থেকে দেখাই দিই, নাহলে আবার ঝামেলা হবে। দেখো যখন 2 বাইট আমরা জায়গা নেই, তখন 2 বাইটের লিমিট কতটুকু, ইন্টিজারের লিমিট কতটুকু দেখো তো। এই যে যখন 2 বা 4 বাইট হয়, তখন আমাদের এখানে আমি একটু এডিট করে দেখাই দিই, দেখি এডিট করা যায় কিনা। হ্যাঁ আচ্ছা, এডিট করা যাচ্ছে, এটা বেশি মোটা হয়ে গেছে, চিকন করে দিই, এটা বেশি চিকন হয়ে গেছে, এটা ঠিক আছে। আচ্ছা দেখো, যখন আমরা ইন্টিজার টাইপের ভ্যালু নিচ্ছিলাম, তো ইন্টিজার টাইপের ভ্যালু কিন্তু একটা লিমিট আছে। সেই লিমিটটা কত দেখো তো, 2 বাইট বা 4 বাইট। এবং 2 বাইট বা 4 বাইট মানে কত, 32,000 -32,700 থেকে শুরু করে 800 থেকে শুরু করে +32,800 পর্যন্ত। অথবা তুমি যদি আনসাইন্ড ইন্টিজার ভ্যালু নাও, যেভাবে আমি আনসাইন্ড ইন্টিজার ভ্যালু নিব, মানে চিহ্ন ছাড়া ইন্টিজার ভ্যালু, এটা হচ্ছে 65,535 পর্যন্ত প্রিন্ট করার কথা, 35,536 পর্যন্ত প্রিন্ট করার কথা। কিন্তু যদি এটা লং ইন্টিজার হয়, এই সংখ্যাটা একটা লং ইন্টিজার হয়, লং ইন্টিজার বলতে ইন্টিজারেরই অনেকগুলো পার্ট আছে, হ্যাঁ, লং ইন্টিজার হয় বা আনসাইন্ড লং হয়, তুমি আপাতত লং ইন্টিজারই চিন্তা করো। লং ইন্টিজার যদি সংখ্যাটা হয়, তাহলে এটা রেঞ্জ কতটুকু দেখো তো, 2^31 -31 থেকে 2^+31 পর্যন্ত, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপর 21 কোটি, 214 কোটি। তার মানে -214 কোটি থেকে +214 কোটি পর্যন্ত ভ্যালু ইন্টিজারে তুমি রাখতে পারবা। ইন্টিজারে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে শুধু ইন্টিজার, দেখতে পাচ্ছ এখানে, শুধু ইন্টিজার এখানে। একটা হচ্ছে সাইন্ড ইন্টিজার, যেখানে হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা, মানে প্লাসও হবে মাইনাসও হবে। আনসাইন্ড ইন্টিজার মানে 0 থেকে শুধু প্লাসগুলো সংখ্যা নিব, যত বাইট বা যত বিট 2^, তত পর্যন্ত নিব। তারপর লং ইন্টিজার, শর্ট ইন্টিজার, এরকম অনেক ধরনের ইন্টিজার আছে। ইন্টিজারের সবচেয়ে বড় সংখ্যাটা কত দেখো তো, এই যে 214 কোটি, 214 কোটি -214 কোটি। তো আমি যদি এর থেকেও বড় একটা সংখ্যা দিই, তখন হয়তো একটা এরর দেখাবে। একটা বড় সংখ্যা দিই, আমরা কত দেব, ধরো 300 কোটি দিই, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 30 কোটি, 300 কোটি। এবার আমরা দেখি এটা কি রান হয় কিনা। আবার আমি কোডটা কম্পাইল করি, এই যে এখানে একটা এরর দিছে, দেখছো, এখানে একটা এরর দিছে, সেটা হচ্ছে 300 কোটি ভ্যালুটা সে নিতে পারবে না। এবং এখানে লিখে দিছে দেখো, ইন্টিজার বি ইকুয়াল টু, এই যে 3000000, এটা এখানে 3-এর উপর দিচ্ছে, 3-এর নিচে সবুজ একটা অ্যারো দিয়ে দিছে। এবং এখানে কি লিখছে দেখো তো, implicit conversion from long to integer changes values from 300 কোটি to -12949,376।
মানে যে ও যেটা করছে সেটা হচ্ছে এত বড় ভ্যালু তোর কাছে নাই, লিমিট নাই, ওর লিমিট সর্বোচ্চ 214 কোটি পর্যন্ত। ও কি করছে, এই জন্য একটা এরর দিছে। বাট তুমি যদি মানে নর্মাল ইন্টিজার তো হচ্ছে 2 বাইটেরই হয়, মানে তুমি -32,500 থেকে 32,700 পর্যন্ত প্রিন্ট করতে পারবা সংখ্যাগুলো। কিন্তু কখনো কখনো তুমি যখন অনেক বড় সংখ্যা দিয়ে দাও তখন কম্পাইলার কি করে, একটু স্মার্টলি কাজ করে। কম্পাইলার বলে যে ঠিক আছে, ও যেহেতু বলছে ইন্টিজার সংখ্যা, তাহলে আমি এটাকে আনসাইন্ড ইন্টিজার বানাই দিই বা লং ইন্টিজার বানাই দিই। ঠিক আছে, যার কারণে সংখ্যাগুলো অনেক বড় হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? সো ইন্টিজারে কিন্তু অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। সো তোমাদের এখানে চাইতে পারে পরীক্ষায় যে লং ইন্ট হচ্ছে কত বাইটের, তখন তোমাকে বলতে হবে লং ইন্ট হচ্ছে ভাই 4 বাইটের। সো ইন্টিজার ভ্যালু কিন্তু আমরা এরর এবং না এরর দুইভাবেই করছি। তো এটা আমি বাদ দিয়ে দিই। এটা আমাদের কত ছিল আগে, বি এর ভ্যালু আপাতত এটাই থাকুক নাকি, বড় একটা ভ্যালু থাকুক, ফাইন। তো ইন্টিজার শেষ কাজ। এবার আমরা আসি ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট কি হচ্ছে, ই করে ফ্লোট দিয়ে একটা নাম দিতে হয়। নাম তোমার যেটা ইচ্ছে সেটা দিবা, 2 3 4 5 বা 6 7 8 9 10 দিয়ে কোনো একটা নাম। বাট এটা করা যাবে না, আমরা জানি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় কখনো সংখ্যা দিয়ে ডিজিট দিয়ে ভ্যারিয়েবলের নাম হয় না। তাহলে ডিজিট দিয়ে ভ্যারিয়েবল নাম দিতে পারবা না, তাহলে তুমি এখানে ফ্লোট কি দিবা, আবার আগের মতো ডিইএফ একটা সংখ্যা দাও সাপোজ। ঠিক আছে, যে ফ্লোট হচ্ছে ডিইএফ ভাইয়া, 3টা সংখ্যা। এখন ডিইএফ 3টা সংখ্যা তুমি যেটা না লেখে শুধু ডিইএফ লেখো, ডিইএফ ডেফ লিখবা, ডেফ না লিখে কি লেখা যায়, ফ্লোটিং নাম্বারস। তুমি যদি এটা লেখো তাহলেও কাজ করবে। এখানে কিন্তু একটা সংখ্যা, এটা কিন্তু একটা ভ্যারিয়েবল, একটা পাত্রের নাম, 2টা পাত্রের নাম না। কিন্তু তুমি যদি এখানে ডি কমা ই কমা এফ দিতা, তাহলে যেটা হয়তো 3টা ফ্লোটিং পয়েন্ট তৈরি হতো। বাট আমরা চাই একটা ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করতে। করতে পারো তুমি অন্যগুলো করতে পারো, 100টা 200টা 300টা যাই হোক। তাহলে আমরা ডি এর ভিতরে একটা ভ্যালু রাখি সাপোজ, বা ডি এর ভিতরে এখানেই রেখে দিই ডি ইকুয়াল টু 10.5, ই ইকুয়াল টু -20.6, আর এফ ইকুয়াল 3.1416। কতগুলো ভ্যালু আমি ফ্লোটিং পয়েন্টে রেখে দিলাম এবং এগুলোকে প্রিন্ট করা লাগবে। প্রিন্ট এফ, যখন প্রিন্ট এফ করবো তখন আমি ডাবল কোটেশনের ভিতরে যাই লিখবো তা প্রিন্ট হবে। তো আমি যদি এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ টি দেই, টি দিয়ে লিখি ডি, তারপর আরেকটা টি দেই, তারপর ইজ দিয়ে আরেকটা স্ল্যাশ টি দিয়ে লিখি ডি ইজ কত, ভ্যালু কত, কিছু একটা ভ্যালু, এবং এটা কত, এটা আসলে আমাদের একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, রাইট, ভগ্নাংশ। তো ভগ্নাংশকে বোঝানোর জন্য আগে যেমন আমরা ইন্টিজারকে বোঝানোর জন্য পার্সেন্ট ডি দিয়েছিলাম, ভগ্নাংশকে বোঝানোর জন্য আমরা পার্সেন্ট ডি দিতে পারবো না, আমাদের অন্য একটা সংখ্যা, অন্য একটা ফরম্যাট স্পেসিফায়ার লাগবে। ঠিক আছে, ফরম্যাট স্পেসিফায়ার কি এখানে লিখে দিই। এখানে যে তুমি লিখলা পার্সেন্ট ডি, দিস ইজ এ ফরম্যাট স্পেসিফায়ার, মানে তুমি ফরম্যাটটা বলে দিবা যে এই সংখ্যাটা আসলে কেমন। পার্সেন্ট ডি মানে এটা একটা ডেসিমাল সংখ্যা নাম্বার। তুমি যদি পার্সেন্ট এফ দাও, এখানে পার্সেন্ট এফ দাও, এটা মানে হচ্ছে সংখ্যাটা একটা ভগ্নাংশ সংখ্যা। কোথা থেকে আসছে, ডাবল কোটেশনের পর কমা দিয়ে সেটা বলে দিবা যে এটা ডি থেকে আসছে। তারপর শেষ হলে সেমিকোলন দিয়ে দিলা। সেমিকোলন দিলে কি হলো, পুরো স্টেটমেন্টটা শেষ, এক লাইনে কাজ শেষ। তো ডি ইজ তো প্রিন্ট করলাম, এরপর তার কিছু প্রিন্ট করলাম না, শুধু ডি প্রিন্ট করলে হবে, আর কিছু তো প্রিন্ট করতে হবে। ডি আমরা তো ই এর ভিতরে ভ্যালু দিছি, এফ এর ভিতরে ভ্যালু দিছি, তাহলে ই এফ এর ভ্যালুটা প্রিন্ট করে ফেলি। এটা হচ্ছে ই, ই ইজ পার্সেন্ট কত দিব, এটা তো ই এর ভ্যালু, রাইট। সো পার্সেন্ট এফ দিয়ে আমরা এখানে ডি ই দিব, পার্সেন্ট ই দিয়ে এফ, যেহেতু 3টার ভিতরে মান রাখছি, এফ ইজ পার্সেন্ট এফ কমা এফ। এবং এবার এটাকে আমরা সেভ করে দেখি রান করে কিনা। ক্লিয়ার করে ফেলি, তারপর হচ্ছে উপরে গিয়ে কম্পাইল করার চেষ্টা করি। এখানে আবার এরর দিচ্ছে, সেটা হচ্ছে
ইনভ্যালিড সাফিক্স ফ্রম 1 6। আচ্ছা দেখো, এই যে আমি যখন ভ্যারিয়েবল ফ্লোটিং পয়েন্ট ডিক্লেয়ার করি, এফ এর মান 10.5, ই এর মান -20.6, এফ এর মান হচ্ছে 3.1416, এখানে একটা দশমিক এক্সট্রা দিয়ে দিছি, সো এটা এরর দেখাইছে। এটা আমি সেভ করি। সেভ করে আমি এখানে আবার আমাদের এখানে গিয়ে কম্পাইল করার চেষ্টা করি। এখন বলতেছে কম্পাইলিং শেষ। এখন রান করি ফাইলটাকে। তো দেখো কি আসছে, এ ইজ 10, বি ইজ 10,000 বা 1,00,000 এরকম কাছাকাছি, ডি ইজ হচ্ছে তোমার 10.5 এরকম, ই হচ্ছে -20.6, আর এফ হচ্ছে 3.1416। সমস্যা আছে আমাদের এখানে বি এর ভিতরে। বি এর প্রিন্ট হয়ে গেছে, এ ইজ বা বি ইজ, হ্যাঁ এটা হয়ে গেছে। ফ্লোটিং পয়েন্টের মধ্যে মনে ঝামেলা হয়েছে, ফ্লোটিং পয়েন্ট আমরা এই ডি খালি জায়গা রাখিনি, একসাথে লিখে ফেলছি। ঠিক আছে, এখন আমরা সেভ করে আবার এখানে এসে তারপর আমি সেটাকে রান করি। এখন চলে আসবে, দেখো এই যে এ ইজ এত, বি ইজ এত, সি ইজ এত, ডি ইজ এত, এ ইজ 3 কত আসে এখানে, এফ এফ এর ভ্যালু, এফ ইজ 3.1416,000%। সো এখানে কিন্তু আমাদের দশমিকের পর অনেকগুলো ঘর লিখছি, দেখছো? আমরা যেখানে দশমিকের পর ভ্যালুগুলো নিছি, আমি কিন্তু লিখছিলাম যে 3.1416, কিন্তু আমাকে দিছে কয়টা দেখো তো, দশমিকের পরে 1 2 3 4 5 6, দশমিকের পর 6টা ভ্যালু দিছে। তুমি চাইলে এটা ফিক্স করে দিতে পারবা যে কয়টা ভ্যালু প্রিন্ট হবে। তুমি যদি পার্সেন্ট এফ এর জায়গায় 0.2 দিয়ে দাও, 0.2% এফ, মানে সেভ করার পর আমরা এখানে একটু নিউ লাইন দিয়ে নিই, তাহলে ঝামেলা হবে। আচ্ছা, সেভ করলাম, এটাকে ক্লিয়ার করি। ক্লিয়ার করে নিই, তারপর আমি একটু আবার কম্পাইল করি এবং আবার রান করি। কি আসে দেখো, এই যে দেখছো, এখন কিন্তু 3.14 পর্যন্ত আসছে। আগের বার কি আসছিল 3.1416,000 এরকম, বাট এখন কি 2 ঘর পর্যন্ত আসছে। তো এই পার্সেন্ট এফ এর জায়গায় তুমি যদি %.2f লিখে দাও, তাহলে ও যেটা করবে 2 ঘর, দশমিকের পর 2 ঘর রাখবে, বাকি ঘরগুলো রাখবে না। যেমন 10.5 ডি এর ভ্যালু, 5 এর পর এতগুলো শূন্য রাখা দরকার ছিল না, 1 কোটি টাকা, রাইট? এখন দশক শতক হাজার না 10,000। আমি যেটা করবো, এই ডি এর ভ্যালুটার মধ্যে ফ্লোটিং পয়েন্ট দিয়ে এটা চেঞ্জ করবো। তো আমরা ডি এ যাই, না আমরা এখানে আপাতত আর মডিফিকেশন না করি, ফ্লোটিং পয়েন্টের কাজ শেষ হয়ে গেছে এবং ফ্লোটিং পয়েন্টেরও একটা লিমিট আছে, ঠিক না? সবকিছুর একটা লিমিট আছে। ফ্লোটিং পয়েন্ট যেহেতু আমরা বলছি আমাদের 4 বাইটের জায়গা দখল করে, তাহলে ফ্লোটিং পয়েন্টের একটা লিমিট আছে। এরপর চলে আসে ক্যারেক্টার। ক্যারেক্টার টাইপের জন্য CHAR লিখলেই হয়ে যায় ক্যারেক্টার টাইপের ডেটা। ক্যারেক্টার কি লিখবা, নাম কি দিবা, যেটা ইচ্ছা। DF দিছো, এখানে তুমি GHI দিতে পারো, ঠিক আছে? GH, এগুলো ডিক্লেয়ার হয়ে গেছে, মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে। এখন ভ্যারিয়েবলের ভিতর নাম্বার মানে অ্যাসাইন করতে হবে, ভিতরে কি থাকবে। তো জি এর ভিতর ইকুয়াল টু দিয়ে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে জি দিয়ে দিই বড় হাতে, আর এইচ এর ভিতর আমি ইকুয়াল টু দিয়ে সিঙ্গেল কোটেশন দিয়ে লিখে দিই বড় হাতের এইচ, সেমিকোলন। ক্যারেক্টার জি নামে একটা, ছোট হাতের জি নামে একটা ভ্যারিয়েবল, ক্যারেক্টার ভ্যারিয়েবল, যার নাম হচ্ছে জি, ছোট হাতে এইচ হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের ডেটা টাইপস, যেখানে আমি ভ্যালু হিসেবে ক্যাপিটাল এইচ দিয়ে দিলাম। এখন যদি আমি প্রিন্ট করতে চাই এগুলোকে, জি
ডাবল কোটেশনের ভিতর জি ইজ সামথিং, বা জি ইজ ছোট হাতে দিই, জি ইজ বা জি হোল্ডস ভ্যালিউ জি হোল্ডস দ্য ভ্যালু অফ সামথিং। এখন কি ভ্যালু? এটা একটা ক্যারেক্টার টাইপের ভ্যালু না? তাহলে এখানে তোমাকে দিতে হবে পার্সেন্ট সি। পার্সেন্ট সি হচ্ছে ক্যারেক্টার টাইপের ডেটা বোঝানোর জন্য ইউজ করা হয়। পার্সেন্ট এফ হচ্ছে ফ্লোটিং পয়েন্টের জন্য ইউজ করা হয়। আর পার্সেন্ট ডি হচ্ছে ডেসিমাল টাইপ বা ইন্টিজার সংখ্যার ক্ষেত্রে ইউজ করা হয়। পার্সেন্ট সি, আর এটা হচ্ছে কমা, কোত্থেকে ভ্যালুটা আনবে? ছোট হাতের জি থেকে ভ্যালুটা আনবে। ঠিক আছে, সো আমরা যদি এটাকে এখন আপাতত প্রিন্ট করে দেখাই, হ্যাঁ এতটুকু করলে আমার মনে হয় ইনাফ। তাহলে আমরা এটাকে আবার গিয়ে কম্পাইল করে আসি, আবার রান করি। কোথায়? এই যে জি হোল্ডস দ্য ভ্যালু অফ ক্যাপিটাল জি পার্সেন্ট, শেষ। তাহলে আমাদের সেম লাইনে চলে আসছে, তাহলে আমাদের নতুন লাইনে যেতে হবে। আগে শেষ করার আগে আমাদের ফ্লোটিং পয়েন্টের কাজে শেষ করার আগে একটা নতুন লাইনে যেতে হবে। নতুন লাইনে গিয়ে তারপর এটা প্রিন্ট করতে হবে, এবং আমি তারপর আবার গিয়ে আগে ক্লিয়ার করে নিই। তারপরে নোবেল প্রাইজ আচ্ছা আমি কি বলতেছি, পাগল হয়ে গেছি আমি। হ্যাঁ, আমি যেটা করি এখন কম্পাইল করি আবার। হ্যাঁ, ফাইলটা সেভ হয়ে গেছে, কম্পাইল করলাম, রান করলাম। এই জি হোল্ডস দ্য ভ্যালু অফ ক্যাপিটাল জি, দেখছো? এইভাবে তুমি একটা ক্যারেক্টারকে ডিফাইন করতে পারো। আবার যেটা চাইলে করতে পারো, যে আমরা কি শিখছিলাম মনে আছে চ্যাপ্টার 3-এর মধ্যে? প্রত্যেকটা ক্যারেক্টার জন্য যে একটা করে আস্কি আস্কি ক্যারেক্টার আছে বা আস্কি নাম্বার আছে, মনে আছে কিনা? সো প্রত্যেকটা ডেটা টাইপসের জন্য আমাদের একটা ফরম্যাট স্পেসিফায়ার আছে, যে এই ফরম্যাটেই ডেটাগুলো দিতে হবে, নাহলে কাজ করবে না। ঠিক আছে, সো ফর এক্সাম্পল আমি এখানে দেখাতে চাচ্ছি আমাদের সেকেন্ড বা থার্ড চ্যাপ্টারে মেবি না, হ্যাঁ থার্ড চ্যাপ্টার হোপফুলি হবে। আজকে ভ্যালুগুলো কোথায়? চ্যাপ্টার 3-এর পার্ট 1-এর কি করা যায়? আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3-এর মধ্যে আমাদের শুরুতে যেই ছিল, কোথায়? এইখানে মোস্ট প্রবাবলি, হ্যাঁ এখানে আস্কি কোড একটা চার্ট ছিল, মনে আছে? আস্কি কোডের যে কোন সংখ্যাটা কত, আস্কি কোডে একটা চার্ট ছিল, এই যে এখানে কোন সংখ্যাটা কত দেখো তো। বড় হাতের জি মানে কত? বড় হাতের জি মানে হচ্ছে এই যে বড় হাতের জি মানে হচ্ছে 71, দেখছো? এই যে এখানে 71। তাহলে দেখি আমরা 71কে প্রিন্ট করতে পারি কিনা কোডে। আমি যদি এখানে যাই, এখানে গিয়ে আমি আবার একটা প্রিন্ট করি, এবং আগে প্রিন্ট করার আগে এখানে একটা নতুন লাইনে গিয়ে নিই, আর জি হোল সেকেন্ড থাকো, এখানে একটা প্রিন্ট এফ করি। প্রিন্ট এফ ভেতরে আমি লিখি দ্য জি ইজ ভ্যালু ফ্রম কত? জি ইজ ভ্যালু বা আস্কি ভ্যালু অফ জি ইজ জি আস্কি ভ্যালু ইজ পার্সেন্ট ডি, কমা হচ্ছে তোমার জি। এখানে কি করলাম দেখো, প্রিন্ট এফ করলাম আগের মতো, হুবহু আগের মতো লিখলাম, কিন্তু এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে এক্সট্রা পার্সেন্ট ডি লিখলাম, পার্সেন্ট সি লিখলাম না। এতে কি হবে বলো তো? এতে আমি যখন কোড করব,
কোড করব তখন কম্পাইল করার সময় কোনো এরর দিবে না। যখন রান করব তখন যেটা করবে দেখো, জি হোল্ডস দ্য ভ্যালু অফ জি। আচ্ছা, আমরা তো কম্পাইল করি নাই বা সেভ করি নি, এটাকে সেভ করি নি, আগে সেভ করে নিই। সেভ করলাম, এখানে এসে আবার কম্পাইল করলাম, কম্পাইল করে রান করি। দেখো ছোট হাতের জি আস্কি ভ্যালু ইজ 71, দেখছো 71। আবার ঠিক সেম ভাবে একটা ক্যারেক্টারের মধ্যে GHI, আরেকটা ক্যারেক্টার নিয়ে নিই আই। এই আই ক্যারেক্টারের মধ্যে আমি ধরো সিঙ্গেল কোটেশন দিয়ে 3কে রাখবো। সিঙ্গেল কোটেশন মানে একটা ক্যারেক্টার, তো এই 3 কিন্তু একটা ক্যারেক্টার সংখ্যা হিসাবে নাই। তুমি যদি প্রিন্ট করতে চাও, হ্যাঁ তুমি যদি প্রিন্ট করতে চাও, এখানে লেখো যে /t, তারপর লেখো যে ভ্যালু ফ্রম i is %d। আবার %d ইউজ করছো, মানে আরেকটা সংখ্যা এখানে ইউজ করবা। কোথেকে আসবে সংখ্যাটা? আই থেকে আসবে। সেভ করলাম, সেভ করে এখানে আমি এসে কম্পাইল করলাম, কম্পাইল করে এখানে রান করলাম। দেখো ভ্যালু অফ আই ইজ 51, দেখছো 51-এ কত রাখছিলাম বলো? 51-এ আমি কত রাখার কত সংখ্যা রেখেছি? এই যে 51 মানে আই আমি 3 রেখেছি। অথচ 3কে যখন আমি প্রিন্ট করতে চাচ্ছি আজকে ভ্যালু, তখন সে 51 দিচ্ছে। এভাবে শুধু 3 না, হাইফেন থেকে শুরু করে প্রত্যেকটা সংখ্যার একটা করে কোড আছে, যে কোড দিয়ে ওই সংখ্যাটা কাজ করে। তো আমরা যখন ভুলে যাবো মাঝে মাঝে, তখন ওই কোডটাকে রেফারেন্স হিসেবে ধরে আমরা বের করার চেষ্টা করব। ছোট হাতের এ শুরু হয় 97 থেকে, বড় হাতের এ শুরু হয় আমাদের তোমার 65 থেকে। ঠিক আছে, আজকে ক্যারেক্টার প্রিন্ট হয়ে গেল, ফ্লোটিং পয়েন্ট হয়ে গেল, ইন্টিজার হয়ে গেল, এখন ডাবল পয়েন্টার বাকি। ডাবলের জন্য তুমি যেভাবে ডিক্লেয়ার করবে ভ্যারিয়েবল DOUBLE ডাবল সি বা ডাবল ডাম্বলডোর, ইকুয়ালস টু একটা ভ্যালু দাও অনেক বড়, যেটা আমাদের ওই ইন্টিজারে হাটে নেই। 300 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 30 কোটি 300 কোটি, এটা কিন্তু ইন্টিজারে হাটে নেই। এখন দেখি এটা প্রিন্ট হয় কিনা। প্রিন্ট f/t আচ্ছা, তাহলে আমরা দেখলাম প্রথমে ইন্টিজারের মধ্যে এই 300 কোটি ভ্যালুটা যাচ্ছিল না। এবার আমি ডাম্বলডোর নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং সেখানে ডাবলের ভিতর 300 কোটি রাখলাম। এবার দেখি এটা কি প্রিন্ট হয় কিনা। এখন এটা প্রিন্ট করার জন্য আমি /n দিছি, সে প্রিন্ট করে নিয়ে আসবে। তাহলে প্রিন্ট করে নিয়ে আসলে %s তো না, আমরা এটা করবো যেটা, সেটা হচ্ছে ডাবল টাইপের ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি? ডাবল টাইপের যখন ডেটা আমরা ইউজ করি, তখন সেই ডেটাগুলোর জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার মুখস্থ করতে হয়। যেমন ফ্লোটিং পয়েন্টের জন্য আমরা বলছি .f, তারপর ডেসিমালের পয়েন্টের জন্য আমরা বলছি কি বললাম, এখানে তো লিখে দিছি। ডেসিমাল পয়েন্টের জন্য আমরা বলছি দ্য ভ্যালু অফ সি, রাইট? কি বলতেছি, মাথা নষ্ট হয়ে গেছে নাকি? ফরম্যাট স্পেসিফায়ার কি হিসেবে ইউজ করবো? আচ্ছা, আমরা দুঃখিত, আমরা ইন্টিজারের জন্য আমরা ইউজ করছি %d, ফ্লোটিং পয়েন্টের জন্য আমরা ইউজ করছি %f, ক্যারেক্টারের জন্য আমরা ইউজ করেছি %c, আর ক্যারেক্টারের নিউমেরিক ভ্যালুর জন্য আমরা ইউজ করেছি %d, ডেসিমাল সংখ্যা। তাহলে আমাদের যে ডাবল টাইপের ডেটা টাইপস আছে, সেই ডাবল টাইপের ডেটা টাইপস নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমরা ডেটা টাইপটা কেমন নিব? ইন্টিজার নিব, পূর্ণ সংখ্যা নিব, কি নিব? তো নর্মালি কমন সেন্স হচ্ছে, দেখো আমরা ডাবলের ভিতরে একটা নাম দিতে হবে, নাম দিয়ে এখানে তুমি অনেক বড় একটা সংখ্যাকে আটাইতে পারবে। তো বড় সংখ্যা যদি আটাইতে চাও,
তাহলে সেই বড় সংখ্যার জন্য যে ফরম্যাট স্পেসিফায়ারটা লাগে সেই ফরম্যাট স্পেসিফায়ারটা কি হবে? তো সেই ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে তুমি বলতে পারো এখানে %d বলা যেতে পারে, %d বলা যেতে পারে, তোমার যেটা সুবিধা হয়, ঠিক আছে। সো তুমি শেষ। নেট কি নাই? নেট মনে হয় নাই, না? আচ্ছা, কি করতে যাচ্ছিলাম এখানে? ফরম্যাট স্পেসিফায়ার করতে যাচ্ছিলাম না, আমাদের ডাবল টাইপের সংখ্যার জন্য। সো এটার জন্য যে ফরম্যাট স্পেসিফায়ার আছে, এখানে কি লিখবো? ডাম্বলডোর লিখি, যেটা আমি নাম দিয়েছি ডাম্বলডোর। ডাম্বলডোর ইজ, একটা /t দিয়ে দিই, %lf, আর এটা হচ্ছে নিউ লাইনে যাবে লাস্টে, এবং কমা, কোথাকার ভ্যালু? আমরা যে এই ডাম্বলডোরে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট হোক। এখানে ডাম্বলডোর দিয়ে দিলাম। হোপফুলি সবকিছু ঠিক আছে। আমরা সেভ করি, সেভ করে আমরা এখানে রিফ্রেশ করে দেখি। দুইটা এরর পাইছে। একটা হচ্ছে আইদার আমার, দেখো এখানে হচ্ছে আমি কি লিখছি, এক্সপেক্টেড এক্সপ্রেশন ডাম্বলডোর ইকুয়াল টু সামথিং, আমি কি লিখছি? আচ্ছা, যেখানে এই কথা, এটা তো হবে, এটা তো কমেন্টে লিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা ক্যারেক্টার শিখেছি, এখানে আমরা ফ্লোটিং পয়েন্ট শিখেছি। আর প্রথমে আমরা ইন্টিজার লিখেছি। আচ্ছা, সো ডাম্বলডোর, আচ্ছা এটা ঠিক আছে। আর আরেকটা এরর কি পাইছে এখানে, ইউজ অফ আনডিক্লেয়ার্ড আইডেন্টিফাই ডাম্বলডোর প্রিন্টএফ ডাম্বলডোর। আচ্ছা, বানান মেবি ভুল গেছে। সেভ করি, এখানে আমি এটাকে আবার কম্পাইল করার চেষ্টা করি, কম্পাইল হয়ে গেছে। এখন আমি এটাকে রান করার চেষ্টা করি। এই যেখানে আসছে ডাম্বলডোর ইজ বিশাল একটা ভ্যালু, আর আগে তো এখানে কেন আসতেছিল না? ভ্যালু অফ i যেত, ডাম্বলডোর ইজ /t দরকার ছিল না। একটু সুন্দর করে সাজায় লিখতেছি আর কি। জি হোল্ডস ভ্যালু জি, তারপর জি আজকে ভ্যালু ইজ 71, হোয়াট ভ্যালু অফ ফ্রম 1 to 51 ইজ আচ্ছা, ডাম্বলডোর নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম, সেই ডাম্বলডোরের ভ্যালু হচ্ছে 300 কোটি, ঠিক আছে। সো এইভাবে আমার মনে হয় তোমরা দেখতে পারো। ডেটা টাইপস করো। সো ডেটা টাইপস হয়ে গেছে। আমি একটু অপারেটর দেখাতে চাইছিলাম আজকে, 11টা 3 অলরেডি বাজে, সমস্যা নেই, আমরা সেভ করি, সেভ করে অপারেটর আজকে চলে যাই। এখানে আমরা অপারেটরগুলো নিয়ে কাজ করতে পারি। আমরা জানি অপারেটর কি কি আছে, অ্যারিথমেটিক অপারেটর আছে, আমাদের বাইনারি অ্যালজেব্রা আছে, আমাদের বাইনারি তো না, আসলে আমাদের তো অপারেটরগুলোর মধ্যে
অ্যারিথমেটিক অপারেটর, জিওমেট্রিক অপারেটর নাই, কম্পারেটর, রিলেশনাল অপারেটর আছে, তারপর আমাদের ইনক্রিমেন্ট অপারেটর আছে, ডিক্রিমেন্ট অপারেটর আছে, তারপর আমাদের আর কি অ্যান্ড অর নট দিয়ে কিছু বিটওয়াইজ অপারেটর আছে, তারপর আমাদের সাইজ অফ টাইপের কিছু ভ্যারিয়েবল আছে, মানে কিছু কি বলে এগুলোকে, অপারেটর আছে। তো ওই জিনিসগুলো আজকে আমরা একটু স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে দেখার চেষ্টা করি, ঠিক আছে? শুরুতে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, আমরা ইসে চলে যাই। এই তো পাটিগণিত অপারেটর, বা এটার আরেক নাম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। পাটিগণিত অপারেটর বা এটা আরেকটা নাম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো? প্লাস, মাইনাস, গুণ, ভাগ, মডুলাস, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো আমরা যদি একটু এখানে হ্যালো ওয়ার্ল্ড না লিখে আগে লিখি যে টুডে আমরা এখানে লার্ন অ্যাবাউট সি ট্রেলার, না তো সি অপারেটর, মাথায় কি আসতেছে সব। আচ্ছা, তো আমরা একটু এখানে কমেন্ট লিখবো, কমেন্টের ভিতরে লিখে দিব যে আমরা কি কি করতে যাচ্ছি। আজকে আমরা অপারেটর দেখবো, অপারেটর অনেকগুলো আছে, যেমন সি অপারেটরের মধ্যে 1 নম্বর যে অপারেটরটা সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এবং এই অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কি কি আছে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডিউলো, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, তোমাদের যদি মনে থাকে। এবং অ্যারিথমেটিক অপারেটর যেখানে আমরা লিখে দিয়েছি অ্যারিথমেটিক অপারেটর কীভাবে কী কাজ করে সব মোটামুটি বলে দেওয়া আছে, বাট তাও আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। প্রথমে আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিই, ইন্টিজার এ নেই, বি নেই। তবে আমি যেটা করি, আমরা এ এবং বি এবং সি কে যোগ করে দেওয়ার চেষ্টা করি, বিয়োগ করে দেওয়ার চেষ্টা করি, গুণ করে দেওয়ার চেষ্টা করি, ভাগ করে দেওয়ার চেষ্টা করি, মডুলাস করার চেষ্টা করি, প্লাস প্লাস করি, মাইনাস মাইনাস করি, দেখি কি আসে। তো ইন্টিজার এ এর ভিতরে ভ্যালু নেওয়া হচ্ছে 10, বি এর ভিতরে ভ্যালু নেওয়া হচ্ছে সাপোজ 20। তো এখন শুরুতে আমরা যেটা করব, প্রিন্ট এফ করবো, এবং আমি কি কি প্রিন্ট করতে চাচ্ছি, ডাবল কোটেশনের ভিতরে আমি প্রিন্ট করতে যাচ্ছি প্লাস এ প্লাস বি ইজ ইকুয়ালস টু কি, একটা সংখ্যা প্রকাশ করতে চাই, সেই সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হবে পার্সেন্ট ডি, ডেসিমাল একটা সংখ্যা। এবং সেই সংখ্যাটা কিভাবে পাবো? এ এবং বি কে যোগ করে না, এ প্লাস বি, শেষ। আর প্রিন্ট এফ তো বানানি হয়নি আমাদের। হ্যাঁ, এবার হয়েছে। এটা হচ্ছে যোগ প্রকাশ করলাম, ঠিক আছে? যোগ প্রকাশ করার পর আমরা কি করতে পারি? আমি বিয়োগ প্রকাশ করতে পারি। তো বিয়োগ করলে কি, হুবহু একই লাইন না? হুবহু একই লাইন, কিন্তু জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, এ মাইনাস বি। এ এবং বি কে মাইনাস করে যেটা হয় সেটা শো করবে। তারপরে আবার সেম লাইন, এবার আমরা কি করবো? গুণ করব। এ গুণ বি এর মান কত? এ গুণ বি এর মান করব। তারপর আরেকটা লাইন, আমরা এ ভাগ বি করব, ঠিক আছে? এ ভাগ বি করলে কত আসে? আরেকটা লাইন লিখি, এ কে মডিউলো করলে কি আসে? এ মডিউলো বি পার্সেন্টেজ বি, এটা করলে কত আসে? তারপর আমরা যেটা করি, প্রিন্ট এফ, আবার আমরা যেটা করি, এ প্লাস প্লাস করি এবং বি প্লাস প্লাস করি, দেখি কত আসে মান। এ প্লাস প্লাস ইকুয়াল টু একটা মান আমরা শো করলাম, পার্সেন্ট ডি, অ্যান্ড
বি প্লাস প্লাস ইকুয়াল টু একটা নাম্বার শো করলাম, সেটা হচ্ছে এ প্লাস এবং বি প্লাসের প্লাসের মান। এরপর আমরা যেটা করতে পারি, এ প্লাস প্লাস আর বি প্লাস প্লাস সেম লাইনের কাজ করতে পারি, কিন্তু এবার মাইনাস মাইনাস দিয়ে করবো, দেখি কি আসে। এবার এ মাইনাস মাইনাস করবো, বা এটা করি প্লাস প্লাস এ করি, প্লাস প্লাস এ কে প্রিন্ট করি, প্লাস প্লাস বি কে প্রিন্ট করি, প্লাস প্লাস এ কে প্রিন্ট করি, প্লাস প্লাস বি কে প্রিন্ট করি। অ্যান্ড ফাইনালি আবার আমরা আরও কাজ করব, এটা হচ্ছে তো প্লাস দিয়ে করছি, মাইনাস দিয়েও করে ফেলবো, ঠিক আছে, মাইনাস দিয়েও করে ফেলবো। একটা হচ্ছে এ মাইনাস মাইনাস এর মান কত আসে, বি মাইনাস মাইনাস এর মান কত আসে, প্লাস 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 না মাইনাস মাইনাস। আবার এখানে আরেকটা লাইন হতে পারে মাইনাস মাইনাসে, আগে মাইনাস মাইনাসে, তারপর মাইনাস মাইনাস বি প্রিন্ট করি, দেখি কি কি ডিফারেন্স আসে। এটা হচ্ছে অপারেটর ডট সি নামে ফাইলটা। আমি টার্মিনালে যাই, টার্মিনালে গিয়ে আমি আবার ক্লিয়ার করে ফেলি, এলএস করে দেখি যে কী কী ফাইল আছে। আমাদের অপারেটর ডট সি নামে একটা ফাইল আছে, আমি চাই এটাকে জিসিসি করে এটার নাম দিব আমি অপারেটর বা অপ। আমরা এন্টার দিই, এরর দেখাচ্ছে, যেখানে একটা এরর আসছে। কি এরর আসছে দেখো, এ মডিউলো বি ইকুয়াল টু, এখানে কি লাগছে, ইনভ্যালিড কনভার্সন ইজ স্পেসিফায়ার বি ওয়ান ওয়ার্নিং জেনারেটেড। এখানে আসলে ওয়ার্নিং জেনারেট করছে, কম্পাইল হয়ে গেছে, কিন্তু ওয়ার্নিং জেনারেট করছে। এবং ওয়ার্নিং মানে বুঝো তো তোমরা, ওয়ান মানে সে বলছে, হয়তো এখানে কিন্তু একটু ঝামেলা হইলেও হইতে পারে, বাট আমরা আসলে তো আঁকা করতেছি না, কারণ আমরা যা প্রিন্ট করার তা প্রিন্ট করতে পারলেই হয়েছে, ঠিক আছে। সো আমরা এটাকে কি করি, রান করার চেষ্টা করি, এবং এলএস দিয়ে দেখি আসলে আসছে কিনা। হ্যাঁ, ওপি দেখছো, ওপি নামে ফাইলটা আসছে, তাহলে স্ল্যাশ ওপি দেখি কি কি আসছে। এ প্লাস বি এর মান 30, ভালো করে দেখো, এ প্লাস বি এর মান 30, ঠিক আছে। এ মাইনাস বি এর মান হচ্ছে -10, 10 থেকে 20 বিয়োগ করলে -10ই থাকে। এ ইন্টু বি হচ্ছে 200, এ ভাগ বি হচ্ছে 0, কেন এ ভাগ বি 0 কেন, দেখো উপরে 10 নিচে কত, এর মান তো 10, এখানে এ ভাগ ভি 0 কেন, এর মান হচ্ছে 10, ভাগ বি এর মান হচ্ছে 20, তো 10 ভাগ 20 মানে কত, 10 ভাগ 20 মানে 1/2 মানে হাফ, 0.5। তো 0.5কে সে ইন্টিজার হিসেবে নেবে না, এটাকে রাউন্ড ফিগার করে ফেলবে, রাউন্ড ফিগার করে সে এটাকে ইকুয়াল বলবে যে 0। এ মডিউলো বি মানে কত আসে, এ ভাগ বি এর মধ্যে কত আসবে, এটা তো বললামই। আবার এ মডিউলো বি এর মধ্যে কত আসবে, এইভাবে ব্যাকস্ল্যাশ এন দিয়ে পার্সেন্টেজ, তাহলে এটা বোঝা যায় এটাই। আবার কম্পাইল করি, রান করি, তাহলে এ বি মডিউলো হচ্ছে 10, এ থেকে 10 মডিউলো 20 করলে কি হবে, 20 10-এর মধ্যে কতবার যায়, 0 বার যায়, এবং ভাগশেষ কত থাকে 10, এই জন্য এ মডিউলো বি হচ্ছে 10 আসছে, এটা বুঝছো কিনা, কি বললাম এখানে আসলে এরকম ব্যাপারটা এরকম যে আমরা এখানে করতেছি 10কে 20 দিয়ে ভাগ করতেছি, ঠিক আছে, ভাগ করে কত আসে, ভাগফল আসে 0.5, ঠিক না, বা এভাবে চিন্তা করতে পারো আসলে যে ভাগশেষ কত,
10কে 20 দিয়ে ভাগ করলে কতবার যায়? 0 বার যায়। 20 তো 10-এর মধ্যে 0 বার যায়। 0 বার গেলে অবশিষ্ট কত থাকে? 10 থাকে না? সো এটা ভালো। অথবা তুমি যদি আরেকটু ভালো করে বুঝাইতে চাও, ডিরেক্ট সংখ্যা দিলে হবে কিনা, আমরা ডিরেক্ট সংখ্যা দিয়ে যদি দেখাই, ধরো 5 মডিউলো 2, এটা যদি দেই হয়তো হবে না, কারণ আমরা ডিরেক্ট সংখ্যা দিয়ে দিছি, বাট তাও মনে হয় রান করতে পারবো চাইলে। এই যে 1 আসছে, দেখো 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? তো 5-এর মধ্যে 2 কতবার যায়? 2 বার। 2 দুগুণে 4। আর 5 হইতে তাহলে এক্সট্রা কত বাকি থাকে? 1। এই যে ভাগশেষ হিসেবে 1 রয়ে গেছে। a প্লাস প্লাস মানে কত? আর b প্লাস প্লাস মানে কত? দেখো খুব সুন্দর একটা কাজ। আমি এখানে পার্সেন্ট দিয়ে কি প্রিন্ট করতে চাচ্ছি? এখানে যেটা ভ্যালু দিছি সেটা না, এই যে a প্লাস প্লাস, এটা না, কিন্তু এখানে প্রিন্ট হয়েছে কত? দেখো তো 10 প্রিন্ট হয়েছে। কেন প্রিন্ট হলো 10? এর মধ্যে তো 10 ছিল, আমি তো এখানে a প্লাস প্লাস লিখছি। a প্লাস প্লাস লেখার পরেও কেন 10 প্রিন্ট হলো? কারণ a প্লাস প্লাস কি? প্লাস প্লাস পরে বলছি না? প্লাস প্লাস পরে মানে কি? পরে বাড়বে বলছি না? আগে অ্যাসাইন হবে, পরে বাড়বে। তাহলে যে আগে 10 প্রিন্ট হয়ে গেছে, পরে গিয়ে বাড়ছে। এইটা যখন এক্সিকিউট হয়ে গেছে তখন বাড়ছে, আগে বাড়েনি। আবার এখানে b প্লাস প্লাস 20 প্রিন্ট হয়েছে কেন? 21 প্রিন্ট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু প্লাস প্লাসটা পরে, তার কারণে কি হয়েছে? b এর মানটা আগে চলে গেছে প্রিন্টে, তারপরে b এর মান। কথা কি বোঝা গেছে? যেমন আমি এরপরে যদি এখানে একটা প্রিন্ট করতাম, প্রিন্ট এফ, শুধু a আর b এর ভ্যালু প্রিন্ট করতাম, তখন বুঝতে কত আসে? a is %d and b is %d, a, b। দেখ এবার যদি আমি a আর b মানে আবার প্রিন্ট করি, আমি এটাকে আবার কম্পাইল করব, ক্লিয়ার করি, তবে আমি এটাকে রান করি। দেখো কত আসছে? a প্লাস প্লাসের মান 10, b প্লাস প্লাসের মান 10, কিন্তু a এর মান এখন 11, b এর মান এখন 21। দেখছো? খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। আমি এখানে লিখছি যদি a প্লাস প্লাস, এখানে 11 প্রিন্ট হওয়ার কথা ছিল, কিন্তু 11 প্রিন্ট হয় নাই, কারণ প্লাস প্লাসটা পরে আছে। এখানেও 20 আর 21 প্রিন্ট হওয়ার কথা ছিল এই %d-তে, কিন্তু হয় নাই, প্রিন্ট হয়েছে 20। কারণ প্লাস প্লাস লিখলে আগে অ্যাসাইন হয়, পরে বাড়ে। যেমন এই পরের লাইনে দেখছো, যেখানে এই লাইনটাতে 18 নম্বর লাইনে আমরা কিন্তু a আর b কে ডিরেক্ট প্রিন্ট করছি। এর মান আসছে 11 আর b এর মান আসছে 12, মানে 21। তো এটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, এর পরের লাইনে কি করছি? প্লাস প্লাস a প্রিন্ট করছি, প্লাস প্লাস b প্রিন্ট করছি। এবার কি হবে বলো? দেখো প্লাস প্লাস এর মান এবার 12, প্লাস প্লাস b এর মান এবার 22। কিভাবে হয়েছে? প্লাস প্লাস আগে, প্লাস প্লাস আগে মানে আগে বাড়বে, পরে অ্যাসাইন হবে। আগে ছিল কত? 11, তাহলে 1 বেড়ে 12 হয়ে গেল এবং 12টাই প্রিন্ট হইল। ঠিক সেমভাবে বি এর জন্য, বি এ কত ছিল? 21 ছিল মনে মনে। সো মনে মনে বলতে এটা এই লাইনটার আগে আর কি, যে লাইনটা এক্সিকিউট হয়েছে। সো 21 ছিল, তাহলে প্লাস প্লাস যেহেতু আগে, তাহলে আগে বাড়বে, তারপর অ্যাসাইন হবে। 21 থেকে 22 হইলো এবং অ্যাসাইন হইলো, শেষ। মাইনাস মাইনাসের গুলো একই রকম। যখন এ মাইনাস মাইনাস প্রিন্ট করছি, তখন দেখো 12 প্রিন্ট হয়েছে, 22 প্রিন্ট হয়েছে, কমে নাই। কিন্তু এরপরে যদি তুমি একটা করতা, আবার প্রিন্ট করতে, যে এ আর বি এর মান প্রিন্ট করতা, তখন দেখতে যে এক এক করে কমে প্রিন্ট হবে, এক এক করে কমে প্রিন্ট হবে। দেখছো? এ মাইনাস মাইনাস 12 প্রিন্ট হয়েছে, বি মাইনাস মাইনাস 22 প্রিন্ট হয়েছে, কিন্তু পরের লাইনে শুধু এ বি যখন প্রিন্ট করছে, তখন এ 11 হয়ে গেছে, বি 21 হয়ে গেছে। তো এই লাইনে কি হয়েছে? আগে অ্যাসাইন হয়ে গেছে, তারপরে মাইনাস মাইনাস দেখে পরে আবার কমাইছে। আর মাইনাস মাইনাস এ করলে কি হবে? আগেই কমাই দিবে, 11 থেকে 10, আবার 21 থেকে 20। সো এইভাবে আমাদের অ্যারিথমেটিক অপারেটরগুলো কাজ করে।
সবগুলো ক্লিয়ার হয়ে গেছে? অলরেডি 11:19 বেজে গেছে। আমার আর অনেকগুলো অপারেটর দেখানোর ইচ্ছা ছিল। অ্যারিথমেটিক অপারেটরটা আমরা দেখাইছি। এরপর আমাদের আর কি অপারেটর আছে? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট অপারেটর ছিল, যে অ্যাসাইন করে দেয়। যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর অলরেডি আমরা এখানে করে ফেলছি। যেমন আমরা এখানে লিখে ফেলছি, দেখো যে a প্লাস বি মানে হচ্ছে যোগ করা, রাইট? তো যোগ করার পর ইকুয়াল টু দিচ্ছি। ইকুয়াল টু মানে কি? অ্যাসাইন করা। বা যেখানে ইকুয়াল টু দিচ্ছি, এখানে ইকুয়াল টু দিচ্ছি, এগুলো হচ্ছে অ্যাসাইন করা। তো অ্যাসাইনমেন্ট অপারেটর আর কি কি অপারেটর ছিল? রিলেশনাল অপারেটর, ছোট কিনা বড়, কন্ডিশন চেক করা, লজিক্যাল অপারেটর, তারপর আমাদের বিটওয়াইজ অপারেটর। আর এইগুলো মনে হয় তাহলে আমি আবার একটু নেক্সট ক্লাসে দেখাই। হ্যাঁ, আজকে ক্লাসে আমার মনে হয় একটু ওভারলোড হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসে আমরা অপারেটরে আরও কিছু হ্যান্ড অন দেখে সামনে আগায় যাব, ঠিক আছে? একটু দ্রুত দেখানোর চেষ্টা করবো, সবগুলো ডিরেক্ট কোড না করে আগে থেকে কোড করে এনে জাস্ট তোমাদের উত্তর দেখাই দিব, তাহলে মনে হয় তোমাদের জন্য বেশি প্যাটার্ন হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ভালো থাকো, সুস্থ থাকো, টিল দেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।